নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি জি24 ঘন্টা হেলথ কনক্লেভ সিজন 5 এর আলোচনা চক্রের প্রথম পর্ব। আমাদের বিষয় আজকের বেসরকারি স্বাস্থ্য পরিষেবা কিভাবে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়া সম্ভব। আর এই বিষয় নিয়ে আমি যাদের সঙ্গে আলোচনা করব তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেব। শুরুতেই ডক্টর অশোক সেনগুপ্ত, সিনিয়র কনসালটেন্ট, পালমোনোলজি, অপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালস, আপনাকে স্বাগত। ডক্টর নিশান্ত আগরওয়াল, ডিইএম, এমইএম, এমআরসিইএম ইউকে, চিফ অফ এমার্জেন্সি, চারনক হসপিটালস, আপনাকেও স্বাগত। ডক্টর দেবাঞ্জন সেন, সিনিয়র কনসালটেন্ট অপথ্যালমোলজিস্ট, দিশা আই হসপিটালস, আপনাকেও স্বাগত। থ্যাংক ইউ। ডক্টর পিকে সিনহা, মেডিকেল ডিরেক্টর, অন্বেষণা প্রাইভেট লিমিটেড ডায়াগনস্টিক্স পলিক্লিনিক অ্যান্ড হসপিটাল, স্বাগত জানাই। আর সঙ্গে রয়েছেন ডক্টর ঋতুপর্ণা দাস, চিফ আইভিএফ কনসালটেন্ট, রামকৃষ্ণ আইভিএফ সেন্টার। ডক্টর দাস, আপনাকেও স্বাগত জানাই। আমি শুরুতেই চলে যাব ডক্টর সেনগুপ্তর কাছে। ডক্টর সেনগুপ্ত, হসপিটালে দীর্ঘস্থায়ী কাশির পেশেন্ট, মানে যাদের খুব কাশি হচ্ছে, সেই কাশি সারছে না দীর্ঘদিন ধরে, যখন লক্ষ্য করেন তখন ফুসফুসের রোগের যে প্রাথমিক লক্ষণগুলো সেগুলোর কথাই তো মাথায় আসে। সেক্ষেত্রে তাদের কিভাবে ট্রিট করেন, তাদের শনাক্ত করা থেকে শুরু করে চিকিৎসা, সবটাই যদি একটু এক্সপ্লেন করেন। ধন্যবাদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাশি সাধারণত দুভাগে আমরা ভাগ করি। যেটা প্রথমে আমরা যেটা বলি অ্যাকিউট কাশি, অর্থাৎ বেশি দিনের কাশি না, 3 দিন 4 দিন ধরে কাশি হচ্ছে। আর আরেকটা কাশি হচ্ছে দীর্ঘস্থায়ী কাশি, যে কাশি সাধারণ চিকিৎসায় যাচ্ছে না। এখন এই যে স্বল্পস্থায়ী যে কাশি, সাধারণত এটা আমরা সর্দি কাশি বলে যেটা বুঝি। ভাইরাল ইনফেকশন সাধারণত সিজন চেঞ্জের সময় এটা বেশি দেখা যায়। তার সাথে আনুষঙ্গিক অন্যান্য কিছু সিমটম থাকে, যেমন নাক দিয়ে জল পড়া, একটু গা হাত পায়ে ম্যাজ ম্যাজ করা, একটু ফিভারিশ ফিলিং, এবং তার সাথে একটা কাশি। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ভাইরাস এবং সেলফ লিমিটিং হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা একটু বাড়াবাড়ি হলে তখন আমরা বলি যে একটু স্টিম ইনহেলেশন করা বা একটু গার্গল করা, বা কোনো সিম্পল কাশি সিরাপ যেগুলোকে কফ লেইং টেস্ট বলে বলা যায়, সেগুলো অনেক সময় লজেন্স হিসেবে চষাও যায়। তো এই ধরনের চিকিৎসাতেই তাদের নির্মূল করা সম্ভব। কিন্তু দেখা যায় যদি পেশেন্ট ধূমপান করেন বা পেশেন্টের যদি অ্যাডিশনাল অন্য কোনো অসুখ থাকে, যেমন ডায়াবেটিস থাকে, পুরলি কন্ট্রোল ডায়াবেটিস, বা তাদের যদি কিডনির সমস্যা থাকে, বা তারা যদি হিমোডায়ালিসিস করতে হয় তাদের, বা তাদের শরীরে বিভিন্ন কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেই সব ক্ষেত্রে যদি আমরা কাশি দেখি, বা এমন একজন পেশেন্ট যে কাশির সাথে তার অল্প স্বল্প জ্বর আসছে বা শরীরের ওজন কমে যাচ্ছে, তিনি ধূমপান করেন এবং তার অন্যান্য উপসর্গের মধ্যে হয়তো কাশির সাথে কফ বেরোচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কাশির সাথে অল্প স্বল্প রক্ত বেরোলে সেটা আরও চিন্তার কথা। এই ধরনের কাশি কিন্তু বেশি দিন ফেলে রাখা ঠিক নয়, এবং এই কাশির জন্যই আমরা বলি যে ডাক্তারকে দেখাতে। তা এই হলো কাশির রকম ফের, এবং চিকিৎসা নির্ভর করে খানিকটা কাশি কী ধরনের, তার একটা হিস্ট্রি নেওয়া, যেমন আমরা সব পেশেন্টদের ক্ষেত্রেই নিয়ে থাকি, এবং তারপর তাদের বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করা এবং একটা সিদ্ধান্তে আসা। তবে এই ক্রনিক কাশি কিন্তু কারোর পক্ষেই খুব একটা ভালো না। অ্যাজমা, সিওপিডি এই ধরনের পেশেন্টরাও অনেক সময় ক্রনিক কাশি নিয়ে আসেন এবং চট করে কমে না। তখন তাদের অ্যাজমা ফ্লেয়ারিং আপ বা সিওপিডি ফ্লেয়ারিং আপের জন্য যেসব ট্রিটমেন্ট দেওয়ার, যেমন সিওপিডির ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের একটা রোল আছে, তাদের ব্রঙ্কোডাইলেটার যেমন আমরা ইনহেলার দিই, কোনো কোনো ক্ষেত্রে নেবুলাইজ করতে হয়, এই ধরনের স্টেরয়েডের একটা রোল আছে। অ্যাজমাতেও অনেকটা চিকিৎসাটা অনেকটার সাদৃশ্য আছে। তো এইগুলো সম্বন্ধে আমাদের একটু অবগত থাকতে হবে। কাশি খুব বেশি দিন ফেলে রাখা যাবে না। কাশি যদি চলতে থাকে তাহলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন, এটাই হবে আমার উপদেশ। আমরা অনেক সময় দেখে থাকি ডক্টর সেনগুপ্ত যে রক্তযুক্ত কাশি হচ্ছে। একজন চিকিৎসক হিসেবে এই ধরনের লক্ষণ দেখলে কি ওষুধ দেন বা কিভাবে ট্রিটমেন্ট শুরু করেন, এবং স্বাভাবিকভাবে পরিবারের লোকজন যারা, তারা যখন কাশির সঙ্গে রক্ত বেরোয় তারা আতঙ্কিত হয়ে পড়েন, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের জন্য কি উপদেশ থাকবে আপনার? কাশির সাথে রক্ত পড়া সাধারণত আমরা খুব ভালো চোখে দেখি না। বিভিন্ন কারণে কাশির সাথে রক্ত পড়তে পারে। লাংয়ের কোনো ইনফেকশন হলে, যেটাকে আমরা নিউমোনিয়া বলি, সেটার সাথে কাশির রক্ত হয়, তবে সেটা খুব বেশি না। অনেক সময় দেখা যায় জ্বর, বুকে ব্যথা এবং তার সাথে কাশি, এবং পেশেন্টের
যে কাশির কফটা বেরোচ্ছে সেটা একটু লালচে রঙের, এবং সেই ক্ষেত্রে আমরা নিউমোনিয়ার কথা ভাবতে পারি। যদি তার হিস্ট্রিটা 3-4 দিন বা ওই রকম 5-7 দিনের মতন হয়, সঙ্গে জ্বর ইত্যাদি থাকলে আমাদের সেই রোগ ধরতে একটু সুবিধা হয়। কিন্তু যদি আমরা দেখি যে পেশেন্ট ক্রমশ তার ওজন কমছে, তার একটা ঘুষঘুষে জ্বর হচ্ছে, তার হয়তো পুয়ারলি কন্ট্রোল একটা ডায়াবেটিস আছে, সেই ক্ষেত্রে যদি সে কাশি নিয়ে আসে এবং সে বলে যে আমার কাশির সাথে রক্ত পড়ছে, তখন আমাদের একটু নড়ে চড়ে বসতে হয়। আমরা প্রথমেই বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে টিবি রোগের কথা ভাবি। টিবি রোগ আমরা আগের থেকে অনেক বেশি কন্ট্রোল করতে পেরেছি, কিন্তু এটাকে এখনও সম্পূর্ণ নির্মূল করা যায়নি। টিবি রোগে কিন্তু কাশির সাথে রক্ত পড়ে, এবং অনেক ক্ষেত্রেই এই ধরনের কাশিতে দেখা যায় রোগীর লাংসের মধ্যে ছিদ্র হয়ে যায়, যাকে আমরা ক্যাভিটি বলি, এবং সেই ক্যাভিটি থেকে এই রক্তপাতটা হয়। এবং সেই ধরনের রোগীরা সাধারণত রোগ সংক্রমণের জন্য দায়ী। এই কাশির সঙ্গে টিবির জীবাণু থাকার সম্ভাবনা খুব প্রবল। আরও যেসব কাশির সাথে রক্ত পড়ে, যেমন ধরুন আমরা ধূমপায়ীরা, তাদেরও শরীরের ওজন কমছে, দেখা যায় যে কাশির সাথে ছিটে ফোঁটা রক্ত হচ্ছে, এবং তখন কিন্তু আমাদের দেখতে হয় যে ধূমপানের সাথে এটার কোনো লিঙ্ক আছে কিনা। সব থেকে কমন লিঙ্ক, দীর্ঘস্থায়ী যারা ধূমপান করেন এবং ধূমপান ছাড়তে পারছেন না, তাদের যদি কাশির সাথে রক্ত পড়ে, ওজন কমে যায়, তাহলে কিন্তু আমরা নানা রকম খারাপ রোগ, মারণ রোগ যেমন লাং ক্যান্সার ইত্যাদির কথাও আমরা ভাবতে পারি। এছাড়াও আরও একটি কন্ডিশন আছে যেখানে রক্তপাত হয়, সেটা অবশ্য টিবি বা ক্যান্সার নয়, তাকে আমরা বলি ব্রঙ্কিয়েক্টাসিস। এই রোগটাতে দেখা যায় পেশেন্টের বাতাস যাবার যে নল আছে, যেগুলো কালেকটিভলি আমরা ব্রঙ্কাস বলি, সেগুলো লাংসের মধ্যে সেগুলো অ্যাবনর্মালি ডাইলেটেড হয়ে যায়, ডিস্টর্টেড হয়ে যায়, এবং দেখা যায় যে বিশেষ করে সিজন চেঞ্জের সময় তাদের ঘন ঘন সর্দি লাগে, এবং কিছু কিছু ক্ষেত্রে তাদেরও কাশির সাথে রক্তপাত হতে পারে। এছাড়াও আরও কয়েকটি রক্তপাতের হওয়ার কারণ আছে, সেগুলো আমি এখানে বললাম না। তো প্রথমত রক্তপাত ভালো নয়, রক্তপাত হলে আমাদের রোগীর দেখে এই সব কথাগুলো মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ। ডক্টর আগরওয়াল, এমার্জেন্সি ডিপার্টমেন্ট কিভাবে রোগীকে পরিষেবা দিয়ে সাহায্য করতে পারে, কতটা সাপোর্ট দিতে পারে রোগীকে, যদি একটু এক্সপ্লেন করেন। ইমার্জেন্সি ডিপার্টমেন্ট হচ্ছে দ্য ফেস অফ দ্য হসপিটাল। যে কোনো হসপিটালে যদি আমি বলি, প্রথম ডিপার্টমেন্ট যেটা সব থেকে আগে থাকে ওটা হচ্ছে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, দ্য ফ্রন্টলাইনার, দ্য ফেস অফ দ্য হসপিটাল, এবং সব থেকে অ্যাসেসিবল ডিপার্টমেন্ট। যদি কোনো রোগী কোনো এমার্জেন্সি হয়, মানে ক্রিটিক্যাল ইলনেস থাকে বা কোনো অসুবিধা হয়, সব থেকে মাথায় প্রথম যেটা আসে ওটা হচ্ছে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। এখন পেশেন্ট কেয়ার ব্যাপারে যদি বলি, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট কীভাবে হেল্প করতে পারে, পেশেন্টকে কিওর করতে পারে বা ট্রিটমেন্ট দিতে পারে। যে কোনো ক্রিটিক্যাল ইলনেসে প্রথম দ্য ফার্স্ট পয়েন্ট অফ লাইফ সেভিং কেয়ার হচ্ছে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। কেন? বিকজ দিস ইজ দ্য ডিপার্টমেন্ট যেখানে আমরা উইদাউট এনি ডিলে র্যাপিড ডায়াগনোসিস অ্যান্ড র্যাপিড ট্রিটমেন্টটা স্টার্ট করি, মানে খুব তাড়াতাড়ি হয় এবং পেশেন্টের কেয়ারটা মিস না হয়। লাইফ সেভিং ইলনেসেস যেটা থাকে, যেখানে পেশেন্টে লাইফ রিস্ক হতে পারে, ওটাকে আমরা আইডেন্টিফাই করে ট্রিট করি। এখন আপনারা বলতেই পারেন যে অনেকগুলো পেশেন্ট আসে এমার্জেন্সিতে, একসঙ্গে যদি অনেকগুলো পেশেন্ট আসে আপনারা কিভাবে ডিসাইড করবেন যে কোন পেশেন্টকে আগে দেখব। এইগুলো জিনিসটাকে ওভারকাম করার জন্য আমাদের আছে একটা স্ট্রাকচার্ড ওয়েল প্ল্যান্ড ট্রায়াড সিস্টেম। কোন পেশেন্টকে আগে দেখব, কত তাড়াতাড়ি দেখব। একদমই এই জায়গা থেকে আমার আরও একটা প্রশ্ন, যে আপনি যেরকম বললেন, আপনার কথার সূত্র ধরেই বলি, যে কোন ধরনের পেশেন্ট এমার্জেন্সিতে আসে বা তাকে নিয়ে আসা হয়, এবং বিশেষ করে জানতে চাইব গোল্ডেন আওয়ার সম্পর্কে। ইমার্জেন্সি ডিপার্টমেন্ট এখন পুরনো যুগের মতো নয়। আগে ছিল ইমার্জেন্সি ডিপার্টমেন্ট বললেই মাথায় আসতো অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি, যে কোনো অ্যাক্সিডেন্ট পেশেন্টই শুধু ইমার্জেন্সিতে যায়। বাট ইন টুডেজ ওয়ার্ল্ড, আজকে দিনে সব রকমেই পেশেন্ট ইমার্জেন্সিতে আসে। ওটা আপনি যেটা বললেন আগে ডক্টর সেনগুপ্তার সঙ্গে, কাশির সঙ্গে যদি রক্ত বেরোয়, পেশেন্টটা একদম ঘাবড়ে যাবে, প্যানিক হবে, কোথায় যাবে? ইমার্জেন্সিতে ফার্স্ট যাবে। পেটে ব্যথা হচ্ছে, এখন দিস ইজ দ্য ওয়ার্ল্ড অফ সুপার স্পেশালিটি। এখন সবাই চায় যে সুপার স্পেশালিস্টের কাছে যাই, চেস্ট পেন হলেই সোজা কার্ডিওলজিস্টের কাছে চলে যায়। বাট একটা পেটে ব্যথা হলে কোন স্পেশালিস্টের কাছে যাবে? কিডনিতে স্টোন হতে পারে, গল ব্লাডারে স্টোন হতে পারে, এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্টে কোনো ইস্যু থাকতে পারে। সো ইমার্জেন্সি ডিপার্টমেন্ট হচ্ছে প্রথম জায়গা যেখানে পেশেন্টটা যাবে।
ওদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আমরা নট অনলি পেন রিলিফটা করি পেশেন্টকে, বাট র্যাপিড ডায়াগনোসিস করি এবং পেশেন্টকে গাইড করি যে কোন ডিপার্টমেন্টে বা কোন স্পেশালিটি পেশেন্টকে যাওয়া উচিত। আপনি বলতে পারেন যে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট সার্ভস অ্যাজ এ ব্রিজ বিটুইন দ্য পেশেন্ট অ্যান্ড দ্য সুপার স্পেশালিটি। সব রকমই পেশেন্ট হয়, অ্যাকিউট ইলনেস এবং ক্রনিক কন্ডিশনস, যেরকমের সিওপিডি অ্যাজমা পেশেন্টস আছে, ওদের যদি এক্সাসারবেশন হয় ওরাও ইমার্জেন্সিতে আসে। একটা জ্বরে পেশেন্ট যদি 104 জ্বর উঠে যায় সেটাও ইমার্জেন্সিতে আসে টু টেক কেয়ার, টু গেট ডায়াগনোসিস। আর যদি অ্যাড করি গোল্ডেন আওয়ারে, হ্যাঁ গোল্ডেন আওয়ার, হ্যাঁ গোল্ডেন আওয়ার হচ্ছে সবাই এখন জানে, ওয়েল এডুকেটেড, যে প্রথম ফার্স্ট আওয়ার আফটার এনি মেডিকেল ইমার্জেন্সি ইজ দ্য গোল্ডেন আওয়ার। যদি আমরা গোল্ডেন আওয়ারে ঠিকভাবে ইউজ করি, ইউটিলাইজ করি, আমরা জিনিসটাকে চেঞ্জ করতে পারি। What we can change is the outcome of the treatment এবং পেশেন্টের র্যাপিড রিকভারি হতে পারে। সো একটা ট্রমা অ্যাক্সিডেন্টে পর, বা যদি আমি স্ট্রোকে এক্সাম্পল নিই, এখন মানে স্ট্রোকে অ্যাওয়ারনেস অনেকটাই ইম্পর্টেন্ট। একটা অ্যাকিউট স্ট্রোক পেশেন্ট যদি আসে, ওর যদি তাড়াতাড়ি আমরা ডায়াগনোসিস করি, থ্রোম্বোলাইসিস বা অন্য ট্রিটমেন্ট যদি করতে পারি, একটা চেস্ট পেন পেশেন্টে, হার্ট অ্যাটাক পেশেন্টকে যদি তাড়াতাড়ি প্রাইমারি এনজিওপ্লাস্টি করতে পারি, দ্য আউটকাম যেটা হয় খুবই ভালো হয়, পেশেন্টের রিকভারি খুব তাড়াতাড়ি হয় অ্যান্ড পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি যেতে পারে। এবার ডক্টর সেনের কাছে আসবো। একটু চোখ সব থেকে গুরুত্বপূর্ণ বলতে হবে, কারণ এই চোখ আমাদের প্রতিদিন সব কিছু করতে সাহায্য করছে। পৃথিবীর আলো দেখছি আমরা, সেই চোখকে ভালো রাখবো কীভাবে? কারণ দিনকাল যা হয়েছে, লাইফস্টাইল এবং সেই সঙ্গে স্ক্রিন টাইম অনেক বেড়ে গেছে আমাদের। 5টি সহজ উপায় চোখকে কিভাবে ভালো রাখবো, সংক্রমণ থেকে, খারাপ হওয়া থেকে বাঁচাবো কী করে? হ্যালো এভরিওয়ান। তো স্ক্রিন ইউজটা এখন একটা এপিডেমিক পর্যায়ে পড়ে গেছে, আমার অ্যাডিকশান হয়ে গেছে সবার, তো বটেই। স্ক্রিন ইউজ এখন এমন একটা জিনিস যার কিছু খুব লাইট এফেক্টস আছে, কিছু লং টার্ম ইল এফেক্টস আছে। তো বাচ্চাদের স্ক্রিন ইউজ, বড়দের স্ক্রিন ইউজে যদি ভাগ করি ব্যাপারটা, বাচ্চাদের স্ক্রিন ইউজ করার তো কথাই না, কারণ ডেভেলপিং আইজ মানে ডেভেলপমেন্টাল স্টেজে যখন আই বলস গ্রো করছে, চোখের স্ট্রাকচারগুলো ম্যাচিওর করছে, তখন স্ক্রিন ইউজ যত করব তত চোখে প্রবলেমস হতে পারে। কেমন প্রবলেমস? যেমন এখন রিসার্চে দেখা গেছে যে ইনডিউসড মায়োপিয়া, এই যে মাইনাস পাওয়ারটা বেড়ে যাচ্ছে, এখন দেখা গেছে যে স্ক্রিন ইউজের সাথে ওটা খুব পজিটিভ কোরিলেশন আছে। মানে যত বেশি স্ক্রিন ইউজ হবে, এক্সপোজার হবে, তত মাইনাস পাওয়ারকে বাড়ার চান্স বেশি। এটা একটা আননেসেসারি বার্ডেন। তাছাড়া আই ফ্যাটিক সিনড্রোম, ইরিটেবিলিটি, সাইকোলজিক্যাল ফল আউট। এখন অফ টপিক, বাট আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন বলেছে যে সাইকোলজিক্যালিও বাচ্চাদের প্রবলেমস হচ্ছে। বড়দের স্ক্রিন ইউজ মানে ডিজিটালাইজ সিনড্রোম, যেটাকে আমরা বলি, যে চোখের ফ্যাটিক, মাথা ব্যথা, টায়ার্ডনেস, ল্যাক অফ স্লিপ, অ্যাংজাইটি, সব একসাথে কোরিলেটেড আর কি। তো এই কনস্ট্যান্ট স্ক্রিন এক্সপোজার ডিউ টু ওয়ার্ক, ডিউ টু এন্টারটেনমেন্ট, বা আমাদের যে অ্যাডিকশন হয়ে গেছে, একটা কনস্ট্যান্ট ডোপামিন সার্জ আমরা নিতে থাকি স্ক্রিন দেখতে, অ্যাপস দেখতে দেখতে, সেটার জন্য প্রচুর সিমটমস হচ্ছে। এবার এগুলো কীভাবে আমরা কম করতে পারি? বাচ্চাদের ক্ষেত্রে টিল 5 years of age বলা হয় একদম জিরো স্ক্রিন টাইম, অ্যাবসলিউটলি জিরো স্ক্রিন টাইম। স্পেন্ড মোর টাইম উইথ ইউর চিলড্রেন, বাচ্চাদের সাথে সময় কাটানো, ওদের অ্যাক্টিভিটিসে এনগেজ করা, ওদের যদি ন্যানিজরা থাকে টু সুপারভাইজ যে ন্যানিরা স্ক্রিন দেখাচ্ছে না। কারণ অনেক বাবা মাদের, আমি নিজে পেশেন্ট চেম্বারে দেখি যে ওরা এসে বলে খাওয়ার সময় স্ক্রিন দিতে হয়, নাহলে খায় না। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করা, বিকজ এগুলো লং টার্ম কিন্তু ওদেরই, মানে শর্ট টার্ম ম্যানেজ হয়ে যাচ্ছে প্রবলেমগুলো ওনাদের জন্য, কিন্তু লং টার্ম বাচ্চার প্রবলেম হচ্ছে। অ্যাডাল্টসদের খুব সুন্দর একটা রুল আছে, 20-20-20 রুল বলি আমরা এটাকে, যে ইফ ইউ আর ওয়ার্কিং লং এনাফ, অনেকক্ষণ ধরে স্ক্রিন ইউজ করতে হচ্ছে, তখন ফর 20 minutes 20 feet away, মানে ডিস্টেন্টে একটু দেখুন ফর 20 seconds। দ্যাট গিভস রেস্ট টু ইউর ভেতরে যে মাসেলস চোখে থাকে, ইন্ট্রিনসিক মাসেলস অফ দি আইস বলি, সেগুলোকে রেস্ট দেয়। তাছাড়া অ্যাম্বিয়েন্ট লাইট জ্বালিয়ে স্ক্রিন ইউজ করা, প্রপার ব্রাইটনেস, ফন্ট সাইজ, একটা গুড হাইট বিলো ইওর আই লেভেল, এগুলো করলে স্ক্রিন ইউজটা কিছু মেনটেন করলে চোখকে বাঁচানো কিছুটা হলেও সম্ভব, তাই তো? বাঁচানো ঠিক না, এই সিমটমসগুলো অ্যাগ্রিভেট হবে না। আমি বড়দের কথা যখন উঠলোই, তখন আরও একটা বিষয় জানতে চাইবো, যে ছানি অপারেশন এবং চোখের যে লেজার সার্জারি, এটা তো এখন বেড়েছে অনেকটা, রেজাল্ট কীরকম? এই যে 3-4 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি বেশ জনপ্রিয় হয়েছে ছানি অপারেশনেও এখন নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
না জনপ্রিয় ঠিক বলবো না, ব্যাপারটা হচ্ছে ছানি অপারেশন সবসময় ছিল, না, এখন নতুন রিচ প্রযুক্তির বেড়েছে, ক্ষেত্রে। রিচ বেড়েছে, একটা টেকনোলজি সার্চ হয়েছে, এখন অনেক অ্যাডভান্সড হয়ে গেছে সব কিছু, সেফটি মার্জিনস বেড়েছে, অনেক নতুন ডাইনামিক্স এসছে। যেমন এখন আগেকার যুগে মাইক্রো সার্জারি করা হতো, এখন আমরা সেটা ফেকো ইমালসিফিকেশন বলে করি। এখন আরও উন্নত এসছে মাইক্রো ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি, যেখানে 1.5 মিলিমিটার ইনসিশনের নিচে ইনসিশনে আমরা ক্যাটারাক্ট সার্জারিটা কমপ্লিট করতে পারি। তাছাড়া ফেমটোসেকেন্ড লেজার অ্যাসিস্টেড ক্যাটারাক্ট সার্জারি, যেখানে কিছু স্টেপস আমাদের ক্যাটারাক্ট সার্জারিতে মোর প্রিসিশনের সাথে আমরা করতে পারি। অ্যান্ড টু টপ দ্যাট অফ, এখন ছানি অপারেশন শুধু চোখের ছানি বার করা নিয়ে নয়, এখন একটা সুপারভিশন টার্গেট করা হয়। সুপারভিশন মানে কন্ট্রাস্ট সেন্সিটিভিটি, কালার সেন্সিটিভিটি, ভিজুয়াল অ্যাকুইটি তো বটেই, যে কতটা দেখতে পাচ্ছে, কত দূরে দেখতে পাচ্ছে। তো এই গোটা জিনিসটা নিয়ে বিভিন্ন রকমের লেন্স এসছে, টোরিক লেন্সেস হয়, কিছু মাল্টিফোকাল লেন্সেস হয়, কিছু এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্সেস হয়। তো আমরা এই সব বিষয়ে কাজ করি। এবার ফিউচারে অনেক কিছু রিসার্চ হওয়া উচিত, আরও অনেক কিছু হবে। প্রেস বায়োপিয়া কারেক্টিং ব্যাপার আসছে, এবার রিফ্র্যাক্টিভ সার্জারি মানে ল্যাসিক, তারপর স্মাইল, সিল্ক, এই অপারেশনগুলো যেগুলো চোখের পাওয়ার সরানো, সেগুলো এর সাথে আসে। তো এই গোটা জিনিসটা মানুষ উপকৃত হবে, এটাই আশা রাখবো। যাদের দরকার, হ্যাঁ, যাদের হ্যাঁ। দরকার ডেফিনেটলি উপকৃত হবে। আমি ডক্টর সিনহার কাছে আসব। মেদিনীপুরে গুরুতর রোগের যে প্রাথমিক শনাক্তকরণ এবং সঠিক নির্ণয়ে অন্বেষণা কিভাবে একটা শক্তিশালী একটা প্রায়োরিটি হিসেবে কাজ করছে, তাদের ভূমিকা জানতে চাইব, এবং তারপর পেশেন্টের ফলাফল এবং উন্নত করতে যে ডায়াগনস্টিক অগ্রগতি বা বলুন যে অ্যাডভান্স যে সিস্টেমগুলোর কথা, যে প্রক্রিয়াগুলোর কথা বা আপনারা যেটা ভাবেন, সবটা নিয়ে যদি একটু এক্সপ্লেন করেন কিভাবে কাজ করছেন আপনারা। Thank you everyone. Actually, Anasana Hospital, we are mainly focusing on the critical care patient. It's not like that the critical care patient are not getting treatment in Medinapur city and other hospital. As the sir told that the mortality or the outcome of the patient depend upon how you manage the patient actively in the golden hour. The thing is that there are so many hospitals out there, and we have just taken the feedback from them, and we are implementing in a hospital that if the person is coming, they won't get service 24/7. And if the person won't get at a proper time in the golden period, definitely there is a negative impact. Suppose a person, I'm giving a real example that's happened in this Durga Puja, a software engineer, he's working in the Bangalore and came this vacation in Medinipur, 34 years of age. He developed chest pain from the morning. He thought that it's because of the gastritis, and unfortunately I was in my duty at around 9 p.m. I took the ECG. I told him that I think you have suffered a heart attack. I did the echo from our center. I mean, found that it's an interval MI. But it's very difficult for him to convince that you have the MI in this age. So later on he went from there, and he didn't turn up. But 1 month later, his mother has come and thanks to us for giving a proper advice that he got a heart attack, he saved their life. ডক্টর সিনহা, আমি এই জায়গা থেকে একটা বিষয় জানতে চাইবো যে এই যে অন্বেষণা একটা বড় আকারের মানে আধা নগর বলতে পারেন, যে শহরে যেগুলো পাওয়া যায় সেগুলো সবটা তো মেদিনীপুরে পাওয়া সম্ভব নয়। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে কিভাবে পরিষেবা দেয় এবং ট্রিটমেন্ট পাওয়ার পর বা ট্রিটমেন্ট পেতে পেতেই কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আপনাদের এবং রোগীদের, কী কী ফেস করেন প্রত্যেক দিনের ট্রিটমেন্টের পদ্ধতি? The most important challenges I were facing in that Medinipur area is the financial constraint, and the second thing that the patient doesn't know that to whom should we get treatment. So we have kept all the facility under one roof, and since the area where the nation is situated, it's full of the quack doctors and the local RMP, so they won't send the patient the proper doctor for the treatment. So what we have keep in this regard, that we have the 24/7 ambulance facility, that to the free of cost, and we have the helpline number. So we have distributed, advertised all these numbers to the locality, and to whom a problem is there, they call us, and we give the free ambulance service to them, and we bring them here, and we just examine the patient and give account treatment. And the most important thing is that we have the low budget treatment we have, and all the facilities we are giving 24/7 in our hospitals. Suppose if a patient is coming a stroke patient, and if you won't get a CT scan the night, it's very difficult for us to treat him.
But we have the 24/7 facility of CT scan in the Midnapur, which is very few centers are doing there. So, but not only the CT scan, we have the 24/7 echo monitoring is there, and all the well-equipped ICUs we are keeping so that the emergency patients who are critical patients can get a proper treatment. And in spite of that, if you are not able to manage, we'll then provide a free ambulance service wherever they want. থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আমি ডক্টর দাসের কাছে আসবো। ডক্টর দাস, অনেক দম্পতি কেরিয়ারের জন্য বলুন, আর্থিক কারণে বলুন, একটু বয়স বেড়ে যায় তখনও তারা বাচ্চা নেন না, কিন্তু শেষ পর্যন্ত যখন তারা ডিসিশন নেন তখন আর সেই সুযোগটা থাকে না। তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? উপযুক্ত সময় কোনটা? এই প্রশ্নটা করার আগে আমি একটু স্ট্যাটিস্টিক্স কিছু বলতে চাই। তো একটা ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড একটা স্টাডি করেছে, ইটস ভেরি রিসেন্ট 2025-এ। তো গ্লোবাল ফার্টিলিটি রেট 3.3, ইট ওয়াজ ইন 1990 থেকে এটা অলমোস্ট 2.2 হয়ে গেছে ইন 2024। যদি আমরা কথা বলি ইন্ডিয়ান ফার্টিলিটি রেট, সেটাও 2.9 ধর 2005-এর, আর এখন সেটা দাঁড়িয়েছে 2.0 2020। সো ফার্টিলিটি ডিক্লাইন করছে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন যে হোয়াট ইজ দ্য রাইট টাইম। নাও একটু আমাদের বায়োলজিক্যাল ক্লকটা বুঝতে হবে। প্রথমে পুরুষের ক্ষেত্রে আসি। পুরুষদের ক্ষেত্রে ফর্চুনেটলি ওরকম করে টাইম বাউন্ড নেই। একটা পুরুষ কিন্তু 60-70 ইয়ার্স পর্যন্ত কিন্তু বাবা হতে পারে, কিন্তু ডেফিনেটলি উইথ এজ তার স্পামটা খারাপ হতে পারে, ডিএনএ ফ্র্যাগমেন্টেশন বাড়তে পারে, তার রিলেটেড কিছু বাচ্চার কিছু প্রবলেম, অটিজম বা এগুলো হতে পারে। মেয়েদের ক্ষেত্রে অ্যালার্মিং, তাই তো? মেয়েদের ক্ষেত্রে আমি আসছি। মেয়েদের ক্ষেত্রে এখন দেখো, আই থিঙ্ক দ্য হোল সোসাইটি ইভলভ করছে। মেয়েরা নিজেদের ক্যারিয়ার, অ্যান্ড আই থিঙ্ক এটা তাদের রাইট, ক্যারিয়ার ওপর ফোকাস করে তারপর ওরা বাচ্চা করছে। কিন্তু বায়োলজিক ক্লক হিসাবে আমরা কিন্তু প্রত্যেকটা মেয়ে একটা নির্দিষ্ট ডিম নিয়ে জন্ম নিয়েছি। সো এখনও পর্যন্ত সেরকম কোনো টেকনোলজি বা কোনো ওষুধ বা কোনো ইনজেকশন সেরকম কিছু বেরোয়নি যে তুমি অ্যাকচুয়ালি ডিমগুলোকে বাড়াতে পারবে। তো লট অফ স্টাডি ফর ওভেরিয়ান রিজুভিনেশন আমরা বলছি, অনেক কিছু করছি, কিন্তু তা দিয়ে যে নতুন করে ডিম তৈরি করে তা দিয়ে একটা মানে প্রজন্মকে আনা, সেরকমভাবে কিছু হয়নি। সো ধরো আমরা যখন মানে আমাদের যখন মেনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হয় তখন থেকে মোটামুটি 400টা মতন ডিম থাকে, অ্যান্ড এভরি মান্থ কিন্তু ওটা নষ্ট হয়। সো বাই দ্য এজ অফ 35 আমাদের ডিম কিন্তু খুব দ্রুত গতিতে কমতে থাকে, আর আফটার 40 ওটা আরও বেশি হয়। সো যদি আমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য রাইট টাইম, ইয়েস, ফর ইন্ডিয়ান পপুলেশন, কেন আমাদের ডিম আমাদের সংখ্যাটা কম থাকে, সো 30, বিলো 30। সময়টা তো জানা গেল, এবার প্রক্রিয়াটা সম্পর্কে জানবো। আর সেই সঙ্গে আরও একটা বিষয় জানতে চাইবো, এই যে আইভিএফ শুরু করার আগে দম্পতিদের 3টি বিষয় জানা দরকার, মূলত 3টি বিষয়, সেটা কি কি আপনি এক্সপ্লেন করবেন, এবং আপনাদের কোথায় কোথায় শাখা রয়েছে? আচ্ছা, সো কী জানা দরকার? সো জানাটা দরকার হলো, ফার্স্ট অফ অল কার কাছে করছে। প্রচুর আইভিএফ সেন্টার, যে করছে, যে ডাক্তার যিনি করছেন তার কি সুপার স্পেশাল আছে। তারপরে আমাদের যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো সেটা হলো ল্যাব। আমাদের যে ল্যাব যেখানে ভ্রূণটা তৈরি হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো যার কাছে যত ভালো ল্যাব, উন্নত টাইপে, তার কিন্তু সাকসেস রেটটাও বেটার। সো ল্যাব অ্যান্ড ল্যাব সাথে হলো স্কিলড লেবার, মানে যারা ল্যাবের মধ্যে কাজ করছে বা বাকি যে নার্স আছে তাদের একটা স্কিল লেবার, সেটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর থার্ড হলো যে সেইখানকার পরিবেশটা তারা কতটা ট্রান্সপারেন্সিতে করছে, কত এথিক্স মেনে করছে, কতটা তারা এভিডেন্স বেসড করছে, এই 3টে জিনিস অবশ্যই তাদের দেখা দরকার। অনেক ধন্যবাদ। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আলোচনা চক্রের প্রথম পর্ব এখানেই শেষ করছি। জি 24 ঘন্টার হেলথ কনক্লেভ সিজন 5-এ আজকের এই আলোচনা চক্রের প্রথম পর্ব এখানেই শেষ করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।